আমরা যারা ধান চাষ করেছি অধিকাংশ চাষি ভাই আমাদের কিন্তু মনটা ভালো নেই, কারণ এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এমন একটা সন্ধিক্ষণ, ঠিক যে সময় ধান গাছের শীষগুলো বার হচ্ছে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ম্যাক্সিমাম জেলাতে কিন্তু ঝড় এবং বৃষ্টির দেখা মিলেছে, অথবা জোরে হাওয়া, দমকা হাওয়া, এটা কিন্তু চলছেই। ধানের আলে অথবা ধানের পাতায় আপনি যখন দেখবেন একটা রুক্ষ ভাব, পাতাগুলো কেমন যেন ছেঁচে গেছে, ছিঁড়ে গেছে, রোদ ওঠার পর পাতাগুলো কেমন যেন পুড়ে গেছে। তারপরে যখন শীষগুলো বার হচ্ছে, শীষের মাথায় দেখবেন একদম বার হওয়ার সাথে সাথে তো ফুল নিয়ে বার হয়। একটা শীষ যখন বার হয়, মোটামুটি আপনার বার হওয়ার পর 3 দিনের ভিতরে পরাগায়ন কমপ্লিট হয় 3টে স্টেজে, মাথার ভাগ, মাঝের ভাগ, তারপরে গোড়ার ভাগ। কিন্তু যখন বার হচ্ছে আপনারা ফুলটা ঠিক তেমন পরিমাণে দেখতে পাচ্ছেন না, ঝড়ে ফেলে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের তো লসটুকু নিতেই হবে, চিটের পরিমাণ বাড়বে। আবার আমাদের চাষি ভাই এই সময় আমাদের এখন মনে দেখেও খুব খারাপও লাগছে যে পাতাগুলো যখন পোড়া, ঝড় হচ্ছে, মাঝে মাঝে মনে ওষুধ দিতে চাইছে। ভাবছি যে এই বার হওয়ার পরই জমিতে গিয়ে কোনো ওষুধ দিয়ে আসি। অনেক চাষি ভাইয়ের এরকম হচ্ছে, কিন্তু এই সময় শীষ এই যে এইরকম 100% বা 90% বা 70% যাই হোক না কেন, 30% হোক না কেন, এইরকম যদি বার হয়ে যায়, এই সময় কি কি করণীয়, কোন কোন সাবধান। দেখুন, প্রকৃতির মার সেটা তো আমাদের হাতে নেই, তো সে লস তো আমাদের নিতেই হবে। কিন্তু আমাদের ভুলের জন্য যেন আর কোনো না ক্ষতি হয়, কোন কোন ক্রাইটেরিয়া আমরা অবলম্বন করব, ওষুধ যদি দিতেই হয় সেটা কখন। আর এইরকম শীষগুলো বার হয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম আমরা যেন দানাতে কনভার্ট করতে পারি, চিটের পরিমাণ একটু কম আনতে পারি। এর আগে আমরা তো কাশথড়ির কথা বলেছিলাম, থড়ির কথা বলেছিলাম, এখন শীষটা বের হয়ে গিয়েছে, ঠিক না? দেখুন, ম্যাক্সিমাম বার হয়েছে। তাহলে এই সময় আমরা যেটা করব না, অথবা যেটা করতে হবে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। তো প্রথম পয়েন্ট আপনাদেরকে বলি, দেখুন, যাদের শীষটা বার হয়নি, ঝড় হয়েছে, পাতাগুলো পুড়েছে, মানে ছেঁচেছে, রোদ ওঠার পর শুকিয়েছে, আমাদের মনে হচ্ছে বিএলবির আক্রমণ হয়েছে, বা বিএলবি না লাগলেও ছত্রাক কিন্তু লেগে যেতে পারে। তো সেই মুহূর্তে যে সমস্ত ধান ওই রকম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নেটিভো একবারে প্রয়োগ করে দেবেন, সঙ্গে স্টেপ্টোসাইক্লিন, আগের ভিডিওতে বলেছি। কিন্তু যেটা স্বাভাবিক আছে, যেখানে ঝড় হয়নি, সেখানে আপনারা অ্যামিস্টার টপ দেবেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। অথবা ট্রাইসাইক্লোজল, তার সঙ্গে অ্যান্ট্রাকল, এটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম। কিন্তু যদি এইরকম বার হয়ে যায়, তাহলে আমাদের কি করণীয় আছে? এই সময় কি আমরা ওষুধ দিতে জমিতে যাব? এই সময় আমরা প্রথম কথা হচ্ছে কীটনাশক অথবা ছত্রাকনাশক দেবো কিনা, এটা আপনাদের সঙ্গে অল্প একটু বলি। দেখুন, এই সময় কোনো প্রকারের কীটনাশক বা ছত্রাকনাশক ফুল অবস্থায় ধানে আমরা দেব না, এড়িয়ে চলবো। কারণ ধানের শীষটা যখন বার হচ্ছে, দেখবেন 3 থেকে 4 দিনের ভিতরে প্রায় 90% বা 100% সব বেরিয়ে যাবে একেবারে। ম্যাক্সিমাম 5 দিন নেবে। এবার 5 দিন বার হওয়ার পর আর 5 দিন আপনি ওয়েট করবেন। এই যে 10 দিনের মাঝে যে ইন্টারভ্যাল, 10 দিনের ভিতরে কিন্তু পরাগায়ন আমাদের কমপ্লিট হয়ে যাবে। একটা শীষ বার হওয়ার 3 দিনের ভিতরে টোটাল পরাগায়নটা কমপ্লিট হয়। যখন শীষটা বার হয়, তখন দেখবেন প্রথম দিন আপনার মাথায় একদম পরাগ রেণুগুলো ঝুলছে, পরাগগুলো ঝুলছে। পরের দিন সেগুলো ঝরে যায়, ব্রাউন কালার হয়, তারপরে মাঝেরগুলো বার হয়। ধানের যে ধানগুলো থেকে মাঝের দিন সেগুলো বার হয়, মানে পরের দিন সেটা। তারপরে পরাগায়নের পর একদম নিচের দিন, নিচেরগুলো আপনার আবার পরাগ রেণুগুলো বার হয়ে পরাগায়ন হয় বাতাসের দ্বারা, অথবা এটা হচ্ছে স্বপরাগী ফুল একেবারে। তো যাই হোক, এই পরাগায়ন কমপ্লিট হওয়ার পর তা সব শীষ তো ওই 3 দিনে হবে না, একটু আগপাস করে বার হয়। তাহলে আমাদের এই যে 7 থেকে 8 দিন, এই সময় যখন দেখবেন গাছে আর ফুল নেই, প্রত্যেকটা ধানের শীষে যে ফুলগুলো দেখা যায়, এই যে নিচে এই ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুল এটা নেই, ঝরে গেছে, তার মানে তখন আপনি বুঝবেন পরাগায়ন কমপ্লিট হয়েছে। যদি স্প্রে করতে হয়, সেই সময় আপনারা জমিতে স্প্রে করতে পারেন কীটনাশক অথবা ছত্রাকনাশক। তো যেহেতু ধানটা বেরিয়ে গেছে, ধান এই সময় কচি অবস্থায় সেন্সিটিভ, এই সময় আপনারা কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে দেবেন না। হয় কীটনাশকের সঙ্গে খাবার মেশান, অথবা ছত্রাকনাশকের সঙ্গে খাবার মিশিয়ে আপনারা দিতে পারেন। এরপরে কোন খাবার বা কোন কীটনাশক আমাদের 4-5 দিন বাদে, সে ভিডিও আলাদা করব। কিন্তু এখন যেটা করবেন না, সেটা আপনাদেরকে স্মরণ করাচ্ছি, একটু মনে করাচ্ছি। তো এই হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর, জল। জল ব্যবস্থাপনা এই সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জল খুব সাবধানে দেবেন। প্রত্যেকটা দিন আপনি ফলো করবেন, ধানের চারপাশ আল দিয়ে, আল ফলো করলেই হবে। আলের দিকে দেখবেন টানটা বেশি হয়। জল কষ্ট এই সময় কোনোভাবে আপনার জমিতে যেন না পাই। জল যদি কষ্ট পাই, তাহলে আপনার ধানের যে শীষের দানা গঠন প্রক্রিয়া ব্যাহত হবে, চিটের পরিমাণ বাড়বেই। তারপরে যদি দানা হয়ও,
সেক্ষেত্রেও কিন্তু দানাগুলো পুষ্ট হবে না। এর খেয়াল করে দেখবেন আপনার যেখানে জল কষ্ট পাচ্ছে, ধরুন নাল দিয়ে, এমনি বাইরের বাতাসে সেখানে জলীয় বাষ্পের বাষ্পীভবন বেশি হবে, জলের টান বেশি হবে, দেখবেন সেখানে ফেটে যায় আলের ধার দিয়ে। যদি ফেটে যায় সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ধান গাছগুলো সেখানে বেশি সবুজ হয়ে পড়ে। কেন বলুন তো? ওটা কিন্তু জল কষ্টের জন্যই। মানে জল যখন কষ্ট পাবে, শিকড়গুলো মাটির সঙ্গে জল সংগ্রহের জন্য আঁকড়ে ধরবে, অ্যাডজাস্ট হয়ে যাবে একদম, এবং মাটি থেকে যখন জল শোষণ করতে চাইবে, তার পরিবর্তে যেহেতু সেখানে জল নেই, মাটিতে পড়ে থাকা সমস্ত খাবার গাছে তখন তুলে নেয়, কারণ জলের ঘাটতি। তো তা ওই যে খাবারটা তুলে নিচ্ছে, সেই জন্য পাতাটা দেখবেন একদম সবুজ হয়ে যায়। কিন্তু ওখানে যদি জল থাকতো তাহলে দেখবেন এই পুরো এই ভুঁই যেরকম, পুরো জমি যেরকম, ঠিক এইরকম কালারই থাকতো। তো জল টান পড়লেই সেখানে গাছ কিন্তু সবুজ হয়ে যাবে, পাতা বেশি হয়ে যাবে, আর সেইখানে ধান কিন্তু চিটে হবে। 1 নম্বর জলের কষ্ট, 2 নম্বর হচ্ছে মাটি থেকে অতিরিক্ত নাইট্রোজেন, খাবার সমস্ত কিছু তুলে নিয়ে গাছের পাতাগুলো তখন দেখবেন বেশি গাঢ় সবুজ হয়ে গেছে, ধানে চিটে হয়ে গেছে। আর আপনি তো দুপুরবেলা জমিতে হয়তো থাকবেন না, দুপুরবেলা যদি এই আলের কোল দিয়ে মাটিতে ফাটা দেখা দেয়, তাহলে দুপুরবেলায় পাতাগুলো কিন্তু মুড়ে যায়। গাছের যে ধকলটা, সব থেকে দুপুরবেলায় যে কড়া রোদ, সেই সময় কিন্তু ধকলটা গাছে বেশি আসে। আবার বিকালবেলা সেটা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। তো আপনারা যাই হোক জল কষ্ট এই সময় দেবেন না, 1 ইঞ্চি করে মিনিমাম জমিতে জল রাখবেন। 3 নম্বর সারের কথা এই সময় মাথায় কোনোভাবেই আনা যাবে না। কোনো প্রকারের সার এই সময় দেওয়া যাবে না, জমিতে জোর হোক অথবা কম হোক, মানে হালকা জোর হোক, অথবা আপনার গাছ হলুদ হয়ে থাক না কেন, ফুল অবস্থাটা যাক, তারপরে আপনারা সার ব্যবস্থার কথা ভাববেন। এবার আপনাদের একটা কথা বলি, দেখুন অযথা কোনো দামি স্প্রে করবেন না। এর আগেই আপনারা নেটিভ অথবা অ্যামিস্টার টপ দিয়েছেন হয়তো, কিন্তু এখন আপনারা এই শীষ বের হয়ে যাওয়ার পর যে স্প্রেটা করতে হয়, ফাঙ্গিসাইড, একটা সব থেকে সস্তা একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। দামি কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা দেবেন না, কারণ অযথা খরচ করবেন না। এই সময় ধানে কোনো প্রকারের হলদি রোগ লাগে না, এই সময় বিপিএইচের অ্যাটাক জমিতে দেখা যায় না এই বড়ো সিজনে। তো এই জন্য বড়ো সিজনের ধানের ক্ষেত্রে শীষ বের হয়ে যাওয়ার পর দ্রুততার সাথে কয়েকদিনের ভিতরেই ধান পাকতে শুরু করবে। তো কেন আমরা দামি ফাঙ্গিসাইড দেবো? তো ফাঙ্গিসাইড আমাদের ছত্রাকনাশক যেটা দিতে হবে, সব থেকে ভালো কাজ করবে শীষ বের হয়ে যাওয়ার পর, সেটা হচ্ছে হেক্সাকোনাজল 5% যেটা আছে। তো হেক্সাকোনাজল টেকনিক্যাল আপনাদেরকে বললাম, যেটা আমাদের টাটা কোম্পানির কন্ট্রাক্ট প্লাস নামে পাওয়া যায়, অথবা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। টেকনিক্যালটাই মনে রাখুন, এটাই আসল। একটা ভালো কোম্পানি থেকে আপনি নেবেন হেক্সাকোনাজল 5% ইসি। আর একটা জিনিস সেটা সঙ্গে রাখবেন, সেটা হচ্ছে কোয়ান্টিস। ধানের শীষ যখন বার হয়ে যাবে টোটাল, কারণ ঝড়ে বাড়ি খাচ্ছে প্রতিনিয়ত, আমাদেরকে ট্রাই করতে হবে ঝড়ের বাড়ির হাত থেকে, মানে গাছ তো নিজে রিকভার করার চেষ্টা করবে, আমাদেরও কিন্তু তাকে হেল্প করতে হবে। তো অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত কিছু ধানের এই পাতাগুলো এবং ধানগুলোর ওপরে যখন পড়বে, তো ধানের পুষ্টতা, ধান যেমন চেষ্টা করবে আপনিও চেষ্টা করবেন, অনেকটা কিন্তু আমরা রিকভার করতে পারবো। আর সঙ্গে যেটা দিতে হবে, সেটা আর একবার বোরন দিতে হবে, হালকা 15 গ্রাম বোরন দিতে হবে। তা এরপরে ডিটেলস ভিডিও এই খাবার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু এইটা আপনারা মাথায় রাখবেন যে দামি ফাঙ্গিসাইডের পরে আমরা আর কিছু দেবো না। এই ভিডিওতেই আপনাদের অল্প একটু জানিয়ে দিলাম। কীটনাশক, ফুলটা ঝরুক তারপরে কীটনাশকের কথা ভাববেন, যদি দিতেই হয় এমার্জেন্সি। ধরুন আপনার জমিতে প্রচুর মদ দেখতে পাচ্ছেন, মশা দেখতে পাচ্ছেন, মাছি দেখতে পাচ্ছেন, সমস্ত চোষক পোকাগুলো দেখতে পাচ্ছেন, আপনি ধরুন আগে ওষুধ দেননি, শীষগুলো এদিকে বার হয়ে গেছে, তাহলে উপায় 2 থেকে 3টে দিন দাঁড়াবেন। ম্যাক্সিমাম যখন দেখবেন ঝরে গেছে, হালকা 2-1টা ফুল আছে, ঠিক সেই সময় স্প্রে করে দেবেন। তবু কিন্তু আপনার সকালবেলা নয়, সেটাই ধানের যে পরাগায়ন প্রক্রিয়া কমপ্লিট হবে 11টা অবধি, ধরুন 8টা থেকে 11টা, এই টাইমটা খুব মানে খুব 8টা থেকে 11টা এই টাইমটুকু সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যদি তখন ধানের ভিতর দিয়ে হাঁটেন, তাও কিন্তু ক্ষতি হতে পারে। আর স্প্রে, আপনি সেখানে জলও যদি স্প্রে করেন, একটা জলের কণা যদি ওই খোলা মুখের ভিতরে যায়, ধানের মুখটা তো খুলে যায় তখন, 8টা থেকে 11টা, একটা ছিটে ফোঁটাও যদি ভিতরে যায়, সেখানে কিন্তু দানা হবে না, আপনার ছিটে হবে। এই জন্য কোনো প্রকারের স্প্রে আপনারা 11টা পর্যন্ত করবেন না। 11টা কেন, 11টা যথেষ্ট রোদ। কোনো প্রকারের কীটনাশক দুপুরবেলাতে আপনারা করবেন না। যদি স্প্রে করতেই হয় এমার্জেন্সি কীট পতঙ্গর জন্য বা ছত্রাকের জন্য, বিএলবির জন্য, তাহলে সেটা হচ্ছে বিকাল আপনার মোটামুটি 4টের পরে, 4টে থেকে স্টার্ট করবেন, তাহলেই কিন্তু হবে। তো এইসব বিষয়গুলো আপনারা মাথায় রাখুন, অনেকটা রিকভার হয়ে যাবে। ধান গাছ অটোমেটিক ওরা রিকভার করবে, আর আমরাও ট্রাই করব ধান গাছগুলোকে ভালো রাখার জন্য। তো ফলন একটু ব্যাঘাত ঘটলেও কিছু করার নেই, প্রকৃতির মার।
আমাদের হাতে থাকে না। ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।